গুড মর্নিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের মান্থলি ওয়াইজ যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশনটা চলছে তার আজকে জুলাই মাসের পার্ট 4-এর ক্লাস, অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত এই সেশনটা কিন্তু আমরা কন্টিনিউ করব। তার মধ্যে জুলাই মাসের এই পার্ট 4-এর ক্লাসে কিন্তু জুলাই মান্থটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ জুলাই মাসের এর আগে কিন্তু 3টে পার্টে ক্লাস হয়ে গেছে। সেগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, কারণ সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে প্রতিটা এক্সামের জন্য এই কোশ্চেনগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকে জুলাই মাসের পার্ট 4 ক্লাস, অর্থাৎ জুলাই মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সের আজকে লাস্ট ক্লাস। এর পরবর্তী ক্লাসে আগস্ট মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেটা দিয়ে শুরু হবে। তো যাই হোক, ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়েন ইজ দ্য ডে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস অবজার্ভড অ্যানুয়ালি? প্রতি বছর আন্তর্জাতিক অপরাধ বিচার দিবস কবে পালিত হয়? তো প্রত্যেক বছর আন্তর্জাতিক অপরাধ দিবস এটা পালিত হয় 17 জুলাই তারিখে। কেন 17 জুলাই তারিখে পালন হয়? কারণ এই 17 জুলাইতে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড এর ইস্টাবলিশ হয়েছিল। কিসের ইস্টাবলিশ হয়েছিল? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড এর ইস্টাবলিশ হয়েছিল কবে? ইস্টাবলিশ হয়েছিল 17 জুলাই। সেই জন্য কিন্তু এই দিনটা আন্তর্জাতিক অপরাধ বিচার দিবস হিসাবে পালন করা হয়। তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসঙ্গ যেহেতু আসলো, এর হেডকোয়ার্টার কোথায় সেটা কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, কারণ এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো এর হেডকোয়ার্টার হলো দ্য হেগে। এর কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত দ্য হেগ। কোথায়? দ্য হেগ নেদারল্যান্ডে অবস্থিত। কোথায় অবস্থিত? দ্য হেগ অবস্থিত নেদারল্যান্ড। দ্য হেগে এর হেডকোয়ার্টার অবস্থিত। বর্তমান ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের যিনি প্রেসিডেন্ট আছেন তার নামটাও কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। তার নাম কি? তার নাম হলো পিওটের হফমানস্কি। ইনি পোল্যান্ডের বাসিন্দা। তো তোমাদের এক্সট্রা যে ফ্যাক্টগুলো এখানে নোট ডাউন করানো হচ্ছে, বোর্ড ওয়ার্কিং যেগুলো করানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এইগুলো হয়তো পিডিএফ আকারে তোমরা পাবে না। আর যেগুলো প্রিন্টেড অবস্থায় আছে সেগুলো শুধুমাত্র পিডিএফ আকারে পেয়ে যাবে। কোথা থেকে পাবে? এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সটা ফলো করো, তাতে দেখবে একটা টেলিগ্রাম লিঙ্ক প্রোভাইড করা আছে। সেই টেলিগ্রাম লিঙ্কের উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রামে জয়েন হয়ে যেতে পারবে সরাসরি, এবং সেখান থেকে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তার আগে টেলিগ্রাম অ্যাপসটা অবশ্যই ডাউনলোড করে রাখবে। তো দেখো, এর উপরে কিছু ফ্যাক্ট আমি এখানে ইনক্লুড করেছি। ডে অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস, সেটা এক্ষুনি বললাম 17 জুলাইতে পালন করা হয়। আন্তর্জাতিক অপরাধ আদালত এই দিবসটা পালন করে। এটি 17 জুলাই 1988 তারিখে রোম সংবিধি গ্রহণের স্মরণে যা আইসিসি-কে প্রতিষ্ঠা করেছিল। আইসিসি ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট। আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, এটাও হয়, কিন্তু এখানে আইসিসির ফুল ফর্ম হলো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড। তো এটা 120টা দেশে এই আইসিসি ক্রিমিনাল মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট এর আন্ডারে কটা দেশ আছে? 120টা দেশ আছে। পরের কোশ্চেনে চলে আসো। হুইচ স্টেট হ্যাজ রেজিস্টার্ড দ্য হাইয়েস্ট ডিক্লাইন ইন দ্য নাম্বার অফ পুয়ার পিপল ইন ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স? ন্যাশনাল মাল্টিডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স অর্থাৎ জাতীয় বহুমাত্রিক দরিদ্র সূচকে কোন রাজ্য দরিদ্র জনগোষ্ঠীর সর্বোচ্চ হ্রাস হিসাবে নথিভুক্ত হয়েছে? সব থেকে কম দরিদ্র আছে সেটা কিন্তু জানতে চাইনি, জানতে চেয়েছে যে ভারতের বিভিন্ন স্টেটে যে সমস্ত দরিদ্র জনগোষ্ঠীরা আছে তার মধ্যে হ্রাস পেয়েছে, সব থেকে বেশি হ্রাস পেয়েছে কোন রাজ্যে? তো সেই হ্রাসটা পেয়েছে উত্তরপ্রদেশে। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। যদি কোশ্চেন দিত সব থেকে কম দরিদ্র, সব থেকে কম পুওর, কম দরিদ্র কোন রাজ্যে, মানে সব থেকে বেশি দরিদ্র, ভুল হচ্ছে, সব থেকে বেশি দরিদ্র কোন রাজ্যে? সেটা হবে বিহারে। আর উত্তরপ্রদেশে কি বলা হয়েছে? উত্তরপ্রদেশে বা ভারতের বিভিন্ন রাজ্যে যে দরিদ্র মানুষরা আছে, দরিদ্র জনগোষ্ঠীর মানুষরা আছে, সেই দরিদ্র জনগোষ্ঠী থেকে হ্রাস পেয়েছে, মানে দরিদ্র থেকে তারা কিন্তু ধীরে ধীরে ডেভেলপ করেছে, সেটা দ্রুত হ্রাস পেয়েছে কোথায়? সেটা হ্রাস পেয়েছে উত্তরপ্রদেশে। এই যে এখানে ইন্ডেক্সটা, ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স, এটা জারি করে কি? এটা জারি করে
নীতি আয়োগ এটা জারি করে। নীতি আয়োগের ব্যাপারে এর আগের দিনের ক্লাসে কিন্তু ডিটেলসে বলেছিলাম, আরও আরেকবার এখানে আমি ডিসকাস করে দেবো। তার আগে এই মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্সের ব্যাপারে কিছু ফ্যাক্ট এখানে বলে নিই। মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্স এটা এই যে জারি হয়েছে এটার কততম এডিশন? এটার হলো দ্বিতীয়তম, সেকেন্ড এডিশন এটা, দ্বিতীয়তম এডিশন। তাহলে কোশ্চেন দেবে ফার্স্ট এডিশন কবে জারি করা হয়েছিল? ফার্স্ট এডিশন জারি করা হয়েছিল 2021 সালে। এবার চলে আসো নীতি আয়োগের ব্যাপারে। নীতি আয়োগের ব্যাপারে কি কি বলেছিলাম এর আগের দিন কিন্তু ফুল ফর্ম পড়িয়ে দিয়েছিলাম। নীতি আয়োগের ফুল ফর্ম কি? নীতি আয়োগের ফুল ফর্ম হলো এন ফর ন্যাশনাল, আই ফর ইনস্টিটিউশন, ন্যাশনাল ইনস্টিটিউশন অফ ট্রান্সফর্মিং ইন্ডিয়া হলো নীতি আয়োগের ফুল ফর্ম। নীতি আয়োগের ইস্টাবলিশ কবে হয়? পড়িয়েছি 2015 সালে নীতি আয়োগের ইস্টাবলিশ হয়। নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান হন যিনি প্রাইম মিনিস্টার থাকেন, অর্থাৎ প্রাইম মিনিস্টার এখন কে নরেন্দ্র মোদী হলেন প্রাইম মিনিস্টার, তো ইনি হলেন নীতি আয়োগের চেয়ারম্যান। নীতি আয়োগের ভাইস চেয়ারম্যানের নাম কি? ভাইস চেয়ারম্যানের নাম হলো সুমন বেরি। আর নীতি আয়োগের সম্প্রতি কিন্তু সিইও চেঞ্জ হয়েছে, তার নাম কি? তার নাম হলো বিভিআর সুব্রামনিয়াম। বিভিআর সুব্রামনিয়াম হলেন নীতি আয়োগের বর্তমান সিইও। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে দেখো কিছু ফ্যাক্ট ইনক্লুড করা আছে, যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেন রিলেটেডে, অর্থাৎ ডে অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল জাস্টিস এটা 17 জুলাইতে পালন করা হয়। আচ্ছা, এটা ফার্স্ট কোশ্চেন থেকেই থেকে গেছে এখানে, এটা ফার্স্ট কোশ্চেনের অংশ, যাই হোক টাইপিং মিস্টেক আছে। তো পরের অংশগুলো দেখো। এই ইন্ডেক্স বলতে কি? এই ইন্ডেক্স বলতে মাল্টি ডাইমেনশনাল প্রপার্টি ইন্ডেক্সের কথা এখানে বলা হয়েছে। এই ইন্ডেক্সের দ্বিতীয় সংস্করণ ছিল, এটা নীতি আয়োগ দ্বারা জারি করা হয়, এক্ষুনি বললাম। এখানে দেখো দুটো ফ্যাক্ট ইনক্লুড করে দিয়েছি। স্টেট দ্যাট রেজিস্টার্ড হাইয়েস্ট ডিক্লাইন ইন পভার্টি, মানে যেখানে পোভার্টি লাইন অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠীর মানুষদের হাইয়েস্ট মানে খুব দ্রুতভাবে ডিক্লাইন হয়েছে, মানে হ্রাস পেয়েছে, সেই হিসাবে প্রথমে আছে কোন স্টেট? সেটা আছে উত্তরপ্রদেশ, যেটা এখানে তোমাদের কোশ্চেনে ছিল। তারপর সেকেন্ড পজিশনে আছে কি? সেকেন্ড পজিশনে আছে বিহার। থার্ড পজিশনে আছে মধ্যপ্রদেশ। আর যদি কোশ্চেন দেয় সব থেকে দরিদ্র আছে কোন রাজ্যে, মানে সব থেকে দরিদ্র সংখ্যা বেশি কোন রাজ্য, তো বিহারে সব থেকে দরিদ্র সংখ্যা বেশি। সেকেন্ড পজিশনে আছে ঝাড়খণ্ড। থার্ড পজিশনে আছে কি? উত্তরপ্রদেশ। দেখো এখানে লেখাই আছে স্টেট উইথ হাইয়েস্ট শেয়ার অফ পপুলেশন উইথ পভার্টি। সুতরাং তোমরা যখন পিডিএফ ডাউনলোড করে পড়বে তোমাদের আশা করি অসুবিধা হওয়ার কথা নাই। প্রত্যেকটা ফ্যাক্টই কিন্তু তোমাদের এখানে লেখানো আছে, এবং এক্সট্রা ফ্যাক্টগুলো তোমাদের বারবার বলা হচ্ছে, সেগুলো কিন্তু খাতায় অবভিয়াসলি নোট ডাউন করবে। তো গত 5 বছর ধরে ভারতে 13.5 কোটি মানুষ দরিদ্র থেকে রক্ষা পেয়েছে, অর্থাৎ পুয়ার লাইন থেকে, পোভার্টি লাইন থেকে তারা কিন্তু অনেকটা ডেভেলপ হয়েছে। কতজন মানুষ? প্রায় 13.5 কোটি মানুষ গত 5 বছর ধরে। পরের কোশ্চেনে আসো। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2023-এ টপ স্থানে অর্থাৎ শীর্ষ স্থানে আছে কোন দেশ? হুইচ নেশন টপ দ্য হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2023? তো শীর্ষ স্থানে আছে কে? শীর্ষ স্থানে আছে সিঙ্গাপুর। অপশন বি এর সঠিক অ্যান্সার। এখান থেকে কোশ্চেন দেবে যে ভারতের র্যাঙ্ক কত? এই 2023 হেনলে পাসপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের র্যাঙ্ক কত পজিশনে আছে। তার আগে জেনে নেব এই যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্স কেন জারি করা হয়, কিসের জন্য জারি করা হয়? আমরা প্রত্যেকেই জানি যে আমরা যদি বিদেশে যাই, মানে ভারত ছেড়ে যদি অন্য কোনো দেশে যাই, সেই দেশে যেতে গেলে আমাদের দুটো জিনিস দরকার। কি কি জিনিস দরকার? একটা দরকার পাসপোর্ট, প্লাস দরকার ভিসা। এই দুটো কিন্তু ম্যান্ডেটরি দরকার। কিন্তু এমন এমন কিছু কান্ট্রি আছে যেখানে আমাদের যেতে গেলে ভিসার প্রয়োজন হয় না, অর্থাৎ ভিসার লাগে না। তাই কোনো দেশের নাগরিক অন্য দেশে ভিসা ফ্রি তখনই ঘুরতে পারবে যদি আমাদের দেশে, আমি ইন্ডিয়ার রেসপেক্টেই উদাহরণ দিচ্ছি, যদি ইন্ডিয়ার পাসপোর্ট অন্য দেশের তুলনায় অনেকটা শক্তিশালী হয়, অনেকটা স্ট্রং হয়, এবং এর ওপরেই বেস করে এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্স প্রোভাইড করা হয়। তো এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? টপ র্যাঙ্ক তো বলে দিলাম। ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট পজিশনে আছে সিঙ্গাপুর। এর আগে জাপান কিন্তু ফার্স্ট পজিশনে থাকতো, জাপান
ফার্স্ট পজিশনে থাকতো, কিন্তু জাপান এই বছর অর্থাৎ 2023-এ জাপানের পজিশন কিন্তু নিচে নেমে গেছে, নিচে নেমে থার্ড পজিশনে চলে গেছে এবং ফার্স্ট পজিশনে এসেছে কি সিঙ্গাপুর। আর ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্কটাও কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 80তম এবং ইন্ডিয়া এই 80 র্যাঙ্ক নিয়ে 57টা ট্রাভেল ডেস্টিনেশনে কিন্তু ভিসা ফ্রি হিসাবে ঘুরতে পারবে। 57টা ট্রাভেল ডেস্টিনেশনে ভিসা ফ্রি হিসাবে ইন্ডিয়ার নাগরিকরা কিন্তু ঘুরতে পারবে এবং ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 80তম। এই যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স, এটা প্রথম জারি করা হয়, মানে প্রথম কবে থেকে এই ইন্ডেক্সটা শুরু করা হয়? এটা শুরু করা হয় 2006 সাল থেকে এবং এই হেনলে পাসপোর্ট ইন্ডেক্স জারি করে কে? কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হেনলে পাসপোর্ট ইন্ডেক্স জারি করে ইন্টারন্যাশনাল, নোট ডাউন করে নাও, ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটি। তোমাদের কোশ্চেন এইভাবে দিতে পারে যে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স জারি করে কে? তো শর্ট ফর্মেও দিতে পারে IATA, ইন্টারন্যাশনাল এয়ার, টি ফর ট্রান্সপোর্ট, এ ফর অথরিটি। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অথরিটির দ্বারা দ্বারা কোন কোম্পানি এটা জারি করে? কোম্পানির নামটা হলো হেনলে অ্যান্ড পার্টনার্স। তো এই কোম্পানির নাম থেকেই কিন্তু এই পাসপোর্ট ইন্ডেক্সের নাম হয়েছে, এর নাম হয়েছে কি? এর নাম হয়েছে হেনলে পাসপোর্ট ইন্ডেক্স। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে ইনক্লুড করা আছে। সিঙ্গাপুর টপড দ্য হেনলে পাসপোর্ট ইন্ডেক্স 2023, যেটা এক্ষুনি বললাম, যেটা কোশ্চেনে ছিল। তারপর বলা হয়েছে দেখো, সিঙ্গাপুর 192টি দেশে ভ্রমণে গন্তব্যের অ্যাক্সেসের সাথে সূচকের শীর্ষস্থানে রয়েছে, অর্থাৎ সিঙ্গাপুর ফার্স্ট পজিশনে আছে এবং 192টা ট্রাভেল ডেস্টিনেশনে, 192টা ট্রাভেল ডেস্টিনেশনে সিঙ্গাপুরের বাসিন্দারা ভিসা ফ্রি হিসাবে কিন্তু ঘুরতে পারবে, যেখানে ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক কিন্তু 80তম, 80তম। ভারত মাত্র 57টা ডেস্টিনেশনে ঘুরতে পারবে। সেকেন্ড পজিশনে আছে দেখো জার্মানি, ইতালি এবং স্পেন, এরা এই তিনটে দেশে কিন্তু সেকেন্ড পজিশনে আছে। আর তৃতীয় পজিশনে আছে জাপান, যেটা এক্ষুনি বললাম, জাপান কিন্তু এর আগে ফার্স্ট পজিশনে ছিল, এখন এই বছরে থার্ড পজিশনে নেমে এসছে। জাপান, অস্ট্রিয়া, ফিনল্যান্ড, লুক্সেমবার্গ, দক্ষিণ কোরিয়া এবং সুইডেন, এরা থার্ড পজিশনে আছে। আর ভারতের সাথে কোশ্চেন এইভাবে দিতে পারে, ভারতের সাথে অন্য কোন দুটো কান্ট্রি 80তম পজিশনে আছে হেনলে পাসপোর্ট ইন্ডেক্সে? তো সেই কান্ট্রি দুটো হলো, একটা হলো টোগো আর একটা হলো সেনেগাল এবং ভারত, এই তিনটে কান্ট্রি 80তম পজিশনে আছে। পরের কোশ্চেনে আসো। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে, যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা প্রত্যেকেই জানো, কিন্তু আমাদের প্রত্যেকটা ক্লাসে নতুন ক্যান্ডিডেট অ্যাড হয়, সেই কারণে কিন্তু আমরা প্রত্যেক ক্লাসে ইনফরমেশনটা দিয়ে থাকি। আমাদের এই চ্যানেলে বিভিন্ন সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে, সেটা স্টেটের এক্সাম হোক বা সেন্ট্রালের এক্সাম হোক, প্রত্যেকটা এক্সামের জন্য সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের জন্য কিন্তু ফ্রি লাইভ ক্লাস প্রোভাইড করা হয়, যেখানে দেখতেই পাচ্ছ লেখা আছে পিএসসি ফার্স্ট 3টে এক্সাম কন্ডাক্ট করে, অর্থাৎ ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস অ্যান্ড ক্লার্কশিপ, এই 3টে এক্সাম পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করে। তো এদের জন্য আমাদের ফার্স্ট ব্যাচ ওপেন করা হয়েছে। সেকেন্ড ব্যাচ মূলত পুলিশের এক্সামের জন্য এবং প্রত্যেকটা পুলিশের এক্সামই কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যেই হয়, অর্থাৎ ডাব্লিউবিপি জেল পুলিশ, কেপি এসআই সার্জেন্ট, ডাব্লিউপি কনস্টেবল এসআই এবং ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স, এগুলোর উপরে বেস করে পুলিশের ব্যাচ মূলত সেকেন্ড ব্যাচ ক্রিয়েট করা আছে। আর থার্ড ব্যাচ হলো সেন্ট্রালের এক্সাম, অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন এসএসসি যে এক্সামগুলো কন্ডাক্ট করে, যার মধ্যে জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই অ্যান্ড কনস্টেবল, এগুলো মিলিয়ে আমাদের থার্ড ব্যাচ ওপেন করা হয়েছে। তো এই 3টে ব্যাচে কিন্তু আবারও বলছি সম্পূর্ণ ফ্রিতে, সিলেবাস ওয়াইজ কিন্তু এক্সাম ওরিয়েন্টেড, মানে এক্সামে যেমন প্যাটার্নে কোশ্চেন আসবে, তাছাড়া ফাউন্ডেশন ব্যাচ দিয়ে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে তোমরা ক্লাসগুলো যখন তোমাদের টাইম হবে সেই টাইম অনুযায়ী কিন্তু ক্লাসগুলো আবারও দেখে নিতে পারবে।
তো এখানে এই সমস্ত ব্যাচে যদি তোমরা অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ 9933434203, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। মাথায় রাখবে, অ্যাডমিশন নেওয়ার জন্য বা ক্লাস করার জন্য কোনো রকম ফিস তোমাদের লাগবে না, সম্পূর্ণ ফ্রিতেই কিন্তু ক্লাসগুলো করতে পারবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশান দেওয়ার আছে, তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের জিকে জিএস কভার করানো হবে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ। যারা কম্পিটিটিভ এক্সামের সাথে যুক্ত তারা জানো, জিকে জিএস এর মধ্যে আছে হিস্ট্রি, জিওগ্রাফি আছে, তোমাদের সায়েন্সের 3টে সাবজেক্ট, ইকোনমিক্স আছে, পলিটি আছে, এছাড়া স্ট্যাটিক জিকে জিএস আছে। এছাড়া রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস চলছে, এছাড়া রিজনিংয়ের ক্লাস এবং ইংলিশের ক্লাস, এই প্রত্যেকটা ক্লাস সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ পেয়ে যাবে এই চ্যানেল থেকে। আর ম্যাথের ক্লাসের জন্য আমাদের অন্য একটা চ্যানেল ওপেন করা হয়েছে, এটাও কিন্তু আমাদেরই চ্যানেল। চ্যানেলের নামটা দেখে নাও, এটাও কিন্তু একটা ইউটিউব চ্যানেল। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে ম্যাথের যাবতীয় ক্লাস তোমরা এখান থেকে করতে পারবে। তাই প্রত্যেককে বলছি, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনকে অল নোটিফিকেশন সেট করে রাখো, এবং যে এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে সেখান থেকে অ্যাড করিয়ে নেওয়া হবে। পরের কোশ্চেনে আসো, কোন ভারতীয় পুরুষ ব্যাডমিন্টন অ্যাথলিট দ্রুততম শটের জন্য গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড করেছে? হুইচ ইন্ডিয়ান অ্যাথলিট হ্যাজ সেট এ গ্রিনিস ওয়ার্ল্ড রেকর্ড ফর দ্য ফাস্টেস্ট শট বাই দ্য মেল প্লেয়ার ইন ব্যাডমিন্টন? তো তার নাম হলো সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি। তো তার নাম কি? সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি। তো ইনি কিন্তু সব থেকে দ্রুততম শটের জন্য তিনি গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছেন। এখান থেকে কোশ্চেন দিতে পারে নাম তুলে যে স্বস্তি সাইরাস ইনি কোন খেলার সাথে যুক্ত? তো ইনি হলেন ব্যাডমিন্টন খেলার সাথে যুক্ত, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। ইনি যে রেকর্ডটা করেছেন দ্রুততম শটের জন্য, সেই শটের স্পিড কত ছিল, এর গতি কত ছিল? তো এর স্পিড ছিল ঘন্টায় 565 কিলোমিটার, 565 কিলোমিটার পার ঘন্টা বেগে স্পিডে শট মেরে তিনি কিন্তু গিনিস ওয়ার্ল্ড রেকর্ডে তার নামটা অ্যাড করিয়ে নিয়েছেন, এবং ইনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। এছাড়া স্বস্তিক সাইরাস এবং ফার্স্ট অপশানে যেটা লেখা আছে চিরাগ শেট্টি, এরা দুজনের কিন্তু জুটি, এরা দুজনের জুটিতে অনেকগুলো ব্যাডমিন্টনের খেতাব তারা 2023 সালে জিতেছে। তো কি কি জিতেছে আমি এখানে লিখে দিচ্ছি, সেগুলো কিন্তু অবভিয়াসলি নোট ডাউন করবে। এরা সুইস ওপেন 2023 এর খেতাব জিতেছে, এছাড়া ইন্দোনেশিয়ার ওপেন ইন্দোনেশিয়া ওপেন জিতেছে। এরা ডবলসে কিন্তু চিরাগ শেট্টি এবং স্বস্তিক সাইরাস এরা দুজনে মিলে একসাথে ডবলসে খেলে জিতেছে এই খেতাবগুলো। আরেকটা ওপেন জিতেছে, সেটা হলো কোরিয়ান ওপেন 2023। এছাড়া এদের দুজনের জুটি এশিয়ান যে গেমস হয়ে গেল, এশিয়ান গেমস, এই এশিয়ান গেমসে গোল্ড মেডেল পেয়েছে। এছাড়া এখান থেকে এই এতগুলো গেমসে এরা উইনার হওয়ার জন্য বা এশিয়ান গেমসে গোল্ড মেডেল পাওয়ার জন্য এনাদের দুজনের নামকে, অর্থাৎ চিরাগ শেট্টি এবং স্বস্তিক সাইরাস, এদের দুজনের নামকে প্লেয়ার অফ দ্য ইয়ারের জন্য পাঠানো হয়েছে, অর্থাৎ প্লেয়ার অফ দ্য ইয়ারে কিন্তু এদের নামটা নথিভুক্ত করা হয়েছে। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে লেখা আছে। স্বস্তিক সাইরাস রাঙ্কির রেড্ডি, ইনি গিনিস ওয়ার্ল্ড বুকে রেকর্ড করেছেন ফাস্টেস্ট শটের জন্য, এবং তার স্পিড ছিল এক্ষুনি বললাম 565 কিলোমিটার পার আওয়ার, এবং ইনি অন্ধ্রপ্রদেশের একজন বাসিন্দা। পরের কোশ্চেনে আসো, ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি ইন জুলাই 2023 signed an MoU with which country to establish a local currency settlement system LCSS? লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেমেরই শর্ট ফর্ম হলো LCSS। অর্থাৎ ভারত সম্প্রতি 2023 সালে জুলাই মাসে একটি স্থানীয় মুদ্রা সিস্টেম অর্থাৎ লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম প্রতিষ্ঠার জন্য কোন দেশের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? তো ভারত স্বাক্ষর করেছে কার সাথে? ভারত স্বাক্ষর করেছে USA
অর্থাৎ আমেরিকার সাথে কিন্তু ভারত, সরি এখানে একটুখানি টাইপিং মিস্টেক আছে, ইউএসএ নয়, ইউএইর সাথে ভারত মৌ চুক্তি স্বাক্ষর করেছে। তো এটা একটুখানি কারেকশন করে নেবে, যখন পিডিএফ প্রোভাইড করা হবে তখন কিন্তু তোমরা এটা কারেকশন করে নেবে। তো ইউএইর সাথে এই মৌ চুক্তি স্বাক্ষরের যে ফলটা বা কেন এটা করা হয়েছে, কারণ হলো সাধারণত আমরা জানি যে বিদেশে যদি যাই, তাহলে সাপোজ ধরো বাংলাদেশে আমরা গেলাম, তো বাংলাদেশ আদার কান্ট্রি, বাংলাদেশে যেতে গেলে বাংলাদেশের যে কারেন্সি টাকা, সেই টাকাতে কিন্তু আমাদের ইন্ডিয়ান যে রুপিটা আছে সেই রুপিটাকে কনভার্ট করতে হবে, না হলে বাংলাদেশে গিয়ে কোনো কিছু জিনিস বা কোনো ট্রান্সপোর্ট বা কোনো মানে এনিথিং যা কিছু করতে যাও, সেখানে কিন্তু ইন্ডিয়ান রুপি তোমরা অ্যাপ্লিকেবল করতে পারবে না। তো তেমনই কোনো বিদেশে গেলেও সেই সেম নিয়ম, কিন্তু এই ইউএই এবং ইন্ডিয়াতে এই চুক্তির দ্বারা কি করা হয়েছে, এই চুক্তির দ্বারা ভারতের কারেন্সি কি, ভারতের কারেন্সি হলো রুপি, এবং ইউএইর কারেন্সি কি, ইউএইর কারেন্সি হলো দিরহাম। তো এই দুটো কি হবে, এই দুটো কিন্তু ভারতে যদি ইউএইর কোনো বাসিন্দা আসে, তাহলে ভারতে দিরহাম তারা ব্যবহার করতে পারবে, দিরহাম তারা চালাতে পারবে। আর কোনো ভারতীয় যদি ইউএইতে যায়, সেখানে গিয়ে ভারতীয় রুপি দিয়ে তারা সেখানকার কোনো ট্রান্সপোর্ট সিস্টেম হোক বা সেখানকার কোনো জিনিস কেনাকাটা হোক, তো ভারতীয় রুপি দ্বারা কিন্তু তারা সেই জিনিসটা করতে পারবে। এর পাশাপাশি এই ইউএই এবং এই চুক্তি দ্বারা ইউএই এবং ভারতের মধ্যে ইউপিআইয়ের যে প্রসেসটা, আর ইউপিআই এটা হলো ভারতীয় অনলাইন পেমেন্ট সিস্টেম, আর যার ফুল ফর্ম কি, যার ফুল ফর্ম হলো ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। আর একই রকম ইউএইর একটা অনলাইন পেমেন্ট সিস্টেম আছে, তার ফুল ফর্ম হলো আইপিপি। তো ইউপিআই এবং আইপিপি এই দুটোকে মার্জ করার বা এই দুটোকে লাগু করার জন্য মৌ চুক্তি এর মধ্যেই কিন্তু স্বাক্ষরিত হয়েছে। তো এই ইউপিআইয়ের প্রসঙ্গ যেহেতু আসলো, ইউপিআইয়ের এস্টাবলিশ কবে হয়েছিল, এর এস্টাবলিশ হয়েছিল 2016 সালে। এর ফুল ফর্ম কি, এর ফুল ফর্ম হলো ইউনিফাইড, এক্ষুনি বললাম কারণ এক্সামে কোশ্চেন দিতে পারে সেই কারণে লিখে দিচ্ছি, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস। এবং এই ইউপিআই, এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে, এই ভারতীয় সিস্টেম, ইউপিআই কিন্তু পুরো সম্পূর্ণভাবে ভারতীয় সিস্টেম। তো এই ভারতীয় সিস্টেমের যে সফটওয়্যার ইউপিআই, এই ইউপিআই লাগু করা প্রথম দেশ কোনটা, কোশ্চেন দেবে। তো লাগু করা প্রথম দেশ হলো, মানে বাইরের কান্ট্রি হিসাবে প্রথম দেশ হলো কি, প্রথম দেশ হলো নেপাল। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে তোমাদের নোট ডাউন করা আছে। ইন্ডিয়ান সাইন অ্যান্ড মো উইথ ইউএই টু ইস্টাবলিশ লোকাল কারেন্সি সেটেলমেন্ট সিস্টেম। সীমান্ত লেনদেনের জন্য ভারতের রুপি, যাকে সিম্বল রুপি সিম্বল দ্বারা ডিনোট করা হয়। আচ্ছা, তোমাদের এখানে একটা কোশ্চেন থাকবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, এই রুপি যে সিম্বলটা, এই সিম্বলটা কে এঁকেছিলেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। অলরেডি কিন্তু তোমাদের পড়ানো হয়েছে, এর আগে যে জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত 6 মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন করানো হয়েছিল, সেখানে কিন্তু অনেকবার এই কোশ্চেনটা করানো হয়েছে, তাই কোশ্চেনটা তোমাদের জন্য থাকছে, কমেন্ট বক্সে অ্যান্সার জানাবে। তো ভারতের রুপি এবং ইউএইর ধীরাম এর ব্যবহারকে উন্নীত করার জন্য এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলি ভারতের ইউপিআই এবং ইউএইর আইপিপি মানে ইনস্ট্যান্ট পেমেন্ট প্ল্যাটফর্মকে লিঙ্ক করার বিষয়েও কিন্তু তারা এই মৌ চুক্তিতে স্বাক্ষর করেছে। পরের কোশ্চেনে আসো, প্রতি বছর বিশ্ব দাবা দিবস পালন করা হয় কবে? হোয়েন ইজ ওয়ার্ল্ড চেস ডে অবজার্ভ এভরি ইয়ার? তো ওয়ার্ল্ড চেস ডে এটা প্রত্যেক বছর পালন করা হয় 20 জুলাইতে। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, আজকে কত তারিখ? আজকে হলো 5/1/2024। এই 5/1/2024 মানে আজকের তারিখ পর্যন্ত ভারতের টোটাল গ্র্যান্ড মাস্টার কটা? ভারতের টোটাল মানে এখনো পর্যন্ত টোটাল কতজন গ্র্যান্ড মাস্টার হয়েছেন? আচ্ছা, গ্র্যান্ড মাস্টার এইভাবে কোশ্চেন দিতে পারে, গ্র্যান্ড মাস্টার কোন খেলার সাথে সম্পর্কিত? তো গ্র্যান্ড মাস্টার দাবা খেলার সাথে সম্পর্কিত। কোন খেলার সাথে সম্পর্কিত? দাবা, অর্থাৎ ইংরেজিতে তাকে বলা হয়
চেস খেলার সাথে সম্পর্কিত। এই চেস খেলায় যিনি টপ র্যাঙ্ক করেন তাকে গ্র্যান্ড মাস্টার খেতাব কিন্তু দেওয়া হয়। এবং এখনো পর্যন্ত 5/1/2024 পর্যন্ত, মানে আজকের ডেট পর্যন্ত ভারতের টোটাল গ্র্যান্ড মাস্টার হলো 84 জন। এরপরে যদি নতুন কেউ গ্র্যান্ড মাস্টার হয় সেটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে আপডেট করে দেওয়া হবে, বা তোমরা তোমাদের মধ্যে যদি কেউ ক্লাসটা 1 মাস 2 মাস 3 মাস পরে যদি দেখে থাকো তাহলে গুগল দেখে একটুখানি জিনিসটা আপডেট করে নেবে। এখানে যেহেতু বললাম 84 জন গ্র্যান্ড মাস্টার হয়েছে, তাহলে 84তম গ্র্যান্ড মাস্টার ভারতে কে হয়েছে তার নামটা কিন্তু অবভিয়াসলি মাথায় রাখতে হবে, কারণ রিসেন্টলি তিনি গ্র্যান্ড মাস্টার হয়েছেন। তো তার নাম হলো বৈশালী রমেশ বাবু। তার নাম কি? বৈশালী রমেশ বাবু। ইনি কিন্তু বৈশালী রমেশ বাবু, ইনি 84তম গ্র্যান্ড মাস্টার হয়েছেন। তো 84তম গ্র্যান্ড মাস্টারের প্রসঙ্গ যেহেতু আসলো, তাহলে প্রথম গ্র্যান্ড মাস্টার কে হয়েছেন, কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে, তার নাম হলো বিশ্বনাথন আনন্দ হয়েছেন ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। আচ্ছা, এই গ্র্যান্ড মাস্টার বা চেসের প্রসঙ্গ যেহেতু আসলো, তাহলে ওয়ার্ল্ড চেস ডে, বিশ্বের যে চেসের ফেডারেশন, সেই ফেডারেশনকে কি বলা হয়? বলা হয় ফাইড। ফাইডের ফুল ফর্ম কি? ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন। ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন হলো ফাইডের ফুল ফর্ম। এই ফাইডের হেডকোয়ার্টার কোথায়? অবভিয়াসলি কিন্তু এর আগের ক্লাসে তোমাদের পড়িয়েছি, ফাইডের হেডকোয়ার্টার হলো লসেন, সুইজারল্যান্ডে অবস্থিত। শর্টে লিখে দিলাম, সুইজারল্যান্ডটা তোমরা ফুল ফর্মে লিখে নেবে। এখান থেকে কোশ্চেন দেবে যে ফাইডের বর্তমান যিনি চেয়ারম্যান আছেন, চেয়ারম্যানের নাম কি? তো চেয়ারম্যানের নামটা একটুখানি খটোমটো, আরকেডি ডোভরকভিচ হলেন ফাইডের বর্তমান চেয়ারম্যান। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে লেখা আছে। ওয়ার্ল্ড চেস ডে 20 জুলাইতে পালন করা হয় প্রত্যেক বছর ফাইড প্রতিষ্ঠার স্মরণে, মানে ফাইডের প্রতিষ্ঠা দিবস হিসাবে বিশ্ব দাবা দিবস পালন করা হয়। ফাইডের ইস্টাবলিশ কবে হয়েছিল? ফাইডের ইস্টাবলিশ হয়েছিল, মাথায় রাখবে, 1924 সালে। বিশ্ব দাবা ফেডারেশন দিবস, যে ফেডারেশন অর্থাৎ ফাইড, এই ফাইডের সদর দপ্তর অর্থাৎ হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? লসেন, সুইজারল্যান্ডে অবস্থিত, যেটা এক্ষুনি তোমাদের বলে দিলাম। পরে কোশ্চেনে আসো, হুইচ নেশন হোস্টেড দ্য এশিয়ান কান্ট্রিজ কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন ইন জুলাই 2023? কোন দেশ জুলাই 2023-এ ঐতিহ্যগত ঔষধের ওপর এশিয়ান দেশগুলোর সম্মেলন আয়োজন করেছিল? তো এই সম্মেলনটা আয়োজন করেছিল ইন্ডিয়া। অপশান এ এর সঠিক অ্যান্সার। কিন্তু মাথায় রাখবে, এশিয়ানের মেম্বার কিন্তু ইন্ডিয়া নয়। ইন্ডিয়া এশিয়ানের মেম্বার নয়, এর জিনিসটা কিন্তু মাথায় রাখবে। কোশ্চেন কিন্তু ফাঁসানোর চেষ্টা করবে, এইভাবে দেবে যে ভারত এশিয়ান কান্ট্রিজ কনফারেন্সের ট্র্যাডিশনাল মেডিসিনের আয়োজন করেছিল, কিন্তু ভারত কি এই এশিয়ানের মেম্বার কান্ট্রি? না, মেম্বার কান্ট্রি নয়। এইভাবে কিন্তু ঠিক ভুল জানতে চাইবে। তো মাথায় রাখবে, ভারত কিন্তু এশিয়ানের যে সমস্ত কান্ট্রিগুলো আছে, যে মেম্বার কান্ট্রি আছে, তার কিন্তু সদস্য নয়। তাহলে এশিয়ানের টোটাল মেম্বার কান্ট্রি কটা? টোটাল মেম্বার কান্ট্রি হলো 10টা, এবং নতুন একটা মেম্বার অর্থাৎ 11th মেম্বার হিসেবে যুক্ত হতে চলেছে কি? তার নামটাও মাথায় রাখবে, তার নাম হলো ইস্ট টিমর। এখনো এটা পুরোপুরিভাবে যুক্ত হয়নি। সুতরাং কোশ্চেন যদি দেয় যে এশিয়ানের বর্তমান মেম্বার কান্ট্রি কটা, তো অ্যান্সার লিখবে 10টা কান্ট্রি। এশিয়ানের হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? এশিয়ানের হেডকোয়ার্টার, দাঁড়াও কালিটা চেঞ্জ করে নি, এশিয়ানের হেডকোয়ার্টার অবস্থিত জাকার্তা। জাকার্তা কোথায়? ইন্দোনেশিয়াতে অবস্থিত। জাকার্তা ইন্দোনেশিয়াতে অবস্থিত। এবং এশিয়ানের ইস্টাবলিশ কবে হয়? এর ইস্টাবলিশ হয় 1967 সালে। এশিয়ানের যে 10টা মেম্বার কান্ট্রি, 10টা মেম্বার কান্ট্রির নাম কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। এর জন্য একটা ট্রিক আমি তৈরি করেছি। ট্রিকটা হলো টিভি ক্লিপ অফ MBBS।
তো এখানে টি ফর রিলেট করবে, টি ফর থাইল্যান্ড, ভি ফর ভিয়েতনাম, সি ফর কাম্বোডিয়া, এল ফর লাওস, আই ফর ইন্দোনেশিয়া, পি ফর ফিলিপিন্স, এমবিবিএস এর এম ফর মালয়েশিয়া, বি ফর ব্রুনেই, আর একটা বি ফর বার্মা। বার্মা থেকে তোমরা একটুখানি চেঞ্জ করে নেবে, বার্মা কার পুরানো নাম ছিল? তো বার্মা ছিল মায়ানমারের প্রিভিয়াস নেম ছিল বার্মা। তো এখান থেকে একটুখানি এটা কারেকশন করে নেবে, কারেকশন বলতে কি জাস্ট ট্রিক্সে বার্মা হিসেবে মনে রাখবে। তো বার্মা কার নাম? মায়ানমারের নাম। আর এস ফর কি? এস ফর হবে সিঙ্গাপুর। তাহলে ট্রিকটা কি? ট্রিকটা হলো টিভি ক্লিপ অফ এমবিবিএস, এইটা মাথায় রাখবে, তাহলে 10টা কান্ট্রির নাম কিন্তু তোমাদের ইজিলি মুখস্থ থাকবে যে এশিয়ানের মেম্বার কান্ট্রি কোনগুলো। এবং মাথায় রাখবে ইন্ডিয়া কিন্তু এশিয়ানের মেম্বার কান্ট্রি নয়। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে ইনক্লুড করা আছে। ইন্ডিয়া এশিয়ান কনফারেন্স অন ট্র্যাডিশনাল মেডিসিন হেল্ড ইন নিউ দিল্লি, ঐতিহ্যগত ওষুধের ক্ষেত্রে ভবিষ্যতের সহযোগিতার জন্য সর্বোত্তম অনুশীলন এবং একটি রোড ম্যাপ প্রতিষ্ঠার জন্য এটা সংগঠিত হয়েছিল। এবং এর আগে গুজরাটের জামনগরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন দ্বারা ঐতিহ্যগত অর্থাৎ ট্র্যাডিশনাল মেডিসিনের জন্য গ্লোবাল সেন্টার প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা কিন্তু অবভিয়াসলি মাথায় রাখবে। পরের কোশ্চেনে আসো, সাম্প্রতি জুলাই 2023-এ ভারতীয় কোস্টগার্ডের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন? কোশ্চেনটা কন বানেগা করোড়পতি কেবিসি এতেও কিন্তু কোশ্চেনটা দিয়েছিল, যদি তোমরা দেখে থাকো সেই এপিসোডটা এক্সামে, এবং এই কোশ্চেনটা কেবিসিতে দিয়েছিল এবং এর পাশাপাশি এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কারণ রিসেন্টলি চেঞ্জ হয়েছে। রিসেন্টলি কোস্টগার্ডের নতুন ডিজি হিসেবে নিযুক্ত হয়েছে, তার নাম হলো রাকেশ পাল। ইনি হলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। তো রাকেশ পাল 25তম ডিজি হিসাবে ইন্ডিয়ান কোস্টগার্ডে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন। এর আগে 24তম কে ছিলেন? 24তম ছিলেন, তার নাম হলো VS পাঠানিয়া। VS পাঠানিয়া। এখানে অপশন থেকে একটা ফ্যাক্ট রিলেট করিয়ে দিই, মনোজ পান্ডে। মনোজ পান্ডেকে? মনোজ পান্ডে হলেন আর্মির জেনারেল। আর্মির যিনি টপ র্যাঙ্কে থাকেন তাকে কি বলা হয়? তাকে বলা হয় জেনারেল। তো জেনারেল অফ আর্মিকে তিনি হলেন মনোজ পান্ডে। এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, সিডিএস, এখন বর্তমান ভারতের সিডিএস কে অর্থাৎ চিফ অফ ডিফেন্স স্টাফ কে? তার নাম হলো অনিল চৌহান। অনিল চৌহান। এখান থেকে কোশ্চেন দেবে, ভারতের ফার্স্ট সিডিএস কে ছিলেন? ভারতের ফার্স্ট সিডিএস ছিলেন বিপিন রাওয়াত। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে ইনক্লুড করা আছে। রাকেশ পাল উত্তরপ্রদেশের বাসিন্দা, এক্ষুনি বললাম। ইনি 1989 সালে ভারতের কোস্টগার্ডে যোগদান করেছিলেন এবং 2013 সালে তট রক্ষক পদক তিনি পেয়েছিলেন। পরের কোশ্চেনে আসো, ভারতের নৌবাহিনী সম্প্রতি 2023 সালে জুলাই মাসে প্রাচীন সেলাই করা জাহাজ নির্মাণ পদ্ধতিকে পুনরুজ্জীবিত করার জন্য কোন মন্ত্রকের সাথে মৌ চুক্তি স্বাক্ষর করেছে? ইন্ডিয়ান নেভি হ্যাজ রিসেন্টলি ইন জুলাই 2023 সাইন অ্যান্ড মৌ with which ministry to revive the ancient stitches shipbuilding method? তো এই মৌ চুক্তিটা স্বাক্ষর করেছে ইন্ডিয়ান নেভির সাথে মিনিস্ট্রি অফ কালচার। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো এই যে কালচারটা, এই যে অ্যানসিয়েন্ট স্টিচেস শিপবিল্ডিং মেথড, এই মেথডকে কি বলা হয়? এই মেথডকে বলা হয় টাংকাই মেথড। এই মেথডকে কি বলা হয়? টাংকাই মেথড। তো এখানে মিনিস্ট্রি অফ ডিফেন্সে বর্তমান কে আছেন? মিনিস্ট্রি অফ ডিফেন্স আশা করি প্রত্যেকেই জানো। মিনিস্ট্রি অফ ডিফেন্সে আছেন রাজনাথ সিং। কে আছেন? রাজনাথ
রাজনাথ সিং। মিনিস্ট্রি অফ কালচার আর মিনিস্ট্রি অফ ট্যুরিজম এই দুটোতেই একই ব্যক্তি আছেন। তার নাম কি, সেই মিনিস্টারের নাম কি, এটা কিন্তু আর আগের দিনের ক্লাসেই পড়িয়েছি। তার নাম হলো জি কিষান রেড্ডি। জি কিষান রেড্ডি। আর মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ফেমাস মিনিস্টার, প্রত্যেকেই এনার নাম জানো, এনার নাম হলো অমিত শাহ। এর উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে ইনক্লুড করা আছে। এই পদ্ধতিকে টাঙ্কাই পদ্ধতি নামেও কিন্তু এই পদ্ধতিটা পরিচিত। জাহাজ নির্মাণের 2000 বছরের পুরানো কৌশল সংরক্ষণ এবং পুনর্জীবিত করার জন্য এই মৌ চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে। এই পদ্ধতিতে পেরেক জাতীয় জিনিস ব্যবহার না করে একসাথে কাঠের তক্তা সেলাই করে জাহাজ তৈরির যে পদ্ধতি, সেই পদ্ধতিটাকে বলা হয় কি টাঙ্কাই পদ্ধতি। পরের কোশ্চেনে আসো, নয়ডার সিও হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ সিইও অফ নয়ডা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি? তো নয়ডা সিইও হিসাবে নিযুক্ত হয়েছেন লোকেশ এম, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। নয়ডার ফুল ফর্ম কিন্তু তোমাদের এক্সামে দিয়েছে। তো নয়ডার ফুল ফর্ম কি? নয়ডার ফুল ফর্ম হলো নিউ ওখলা, নিউ ও ফর ওখলা, আই ফর ইন্ডাস্ট্রিয়াল, নিউ ওখলা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটি, ডেভেলপমেন্ট অথরিটি হলো নয়ডার ফুল ফর্ম। এবং নয়ডার সিও হিসেবে নিযুক্ত হয়েছেন কে? লোকেশ এম। লোকেশ এম 2005 সালের ব্যাচের আইএএস অফিসার, যিনি ঋতু মাহেশ্বরীর জায়গা তিনি নিয়েছেন, অর্থাৎ স্থলাভিষিক্ত হয়েছেন। নয়ডার ফুল ফর্ম এক্ষুনি বলে দিলাম, নয়ডার এস্টাবলিশ হয় 1976 সালে। পরের কোশ্চেনে আসো, প্রফেসর থালাপ্পিল প্রদীপ কোন ভারতীয় প্রতিষ্ঠানের থেকে এনি পুরস্কার অর্থাৎ এনি অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন? অর্থাৎ ইনি কোন আইআইটির সাথে নিযুক্ত ছিলেন? তো ইনি নিযুক্ত ছিলেন আইআইটি মাদ্রাসের সাথে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এনি পুরস্কার এই যেটা দেওয়া হলো, এটা কততম সংস্করণ ছিল? এটা ছিল 15তম সংস্করণ। এবং এই পুরস্কার দেওয়া হয় একটা ইটালিয়ান কোম্পানির দ্বারা। ইটালিয়ান কোম্পানি কিন্তু এই পুরস্কারটা প্রোভাইড করে। এবং এই এনি পুরস্কার দেওয়া একজন ভারতীয় হিসাবে যে প্রফেসর পেয়েছেন তার নাম মাথায় রাখবে, থালাপ্পিল প্রদীপ। এর ব্যাপারে মানে এনার ব্যাপারে কিছু ফ্যাক্ট দেখো এখানে ইনক্লুড করা হয়েছে। প্রদীপের কাজ সাশ্রয়ী মূল্য এবং বিশুদ্ধ জলের সমাধানগুলোকে ঘিরে আবর্তিত হয়। মানে ইনি ন্যানো স্কেলের উপকরণ আবিষ্কার করেছিলেন, যা কার্যকরভাবে জল থেকে বিষাক্ত দূষকটাকে অপসারণ করে। এই পুরস্কার 3টে ক্যাটাগরিতে দেওয়া হয়, যার মধ্যে থালাপ্পিল প্রদীপ এই প্রফেসর ইনি কিন্তু অ্যাডভান্স এনভায়রনমেন্টাল সলিউশন এই ক্যাটাগরিতে এনি অ্যাওয়ার্ড পেয়েছেন। পরের কোশ্চেনে আসো, সুপ্রিম কোর্টের বিচারকদের সর্বোচ্চ অনুমোদিত ক্ষমতা কত? হোয়াট ইজ দ্য স্যাংশনড স্ট্রেংথ অফ জাজেস ইন সুপ্রিম কোর্ট? অর্থাৎ সুপ্রিম কোর্টের সর্বোচ্চ জাজের সংখ্যা কত স্যাংশন হয়েছে? তো সেটা স্যাংশন হয়েছে সিজেআই ধরে অর্থাৎ চিফ জাস্টিস ধরে 34টা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অর্থাৎ একজন থাকবে চিফ জাস্টিস আর তার সঙ্গে বাকি 33টা জাজ থাকবে সুপ্রিম কোর্টে। এবং এটা স্যাংশন হয়েছে কিন্তু রিসেন্টলি। এবং এখানে যেহেতু জাজের প্রসঙ্গ আসলো, জাজের অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কোন আর্টিকেলে বলা আছে সেটা একটুখানি ডিসকাস করে দিচ্ছি। এটা বলা আছে আর্টিকেল নাম্বার 124-এর সেকেন্ড ক্লজে বলা আছে সুপ্রিম কোর্টের জাজের অ্যাপয়েন্টমেন্টের কথা। এবং সুপ্রিম কোর্টের জাজদের অ্যাপয়েন্টমেন্ট কে করতে পারেন? অ্যাপয়েন্টমেন্ট করবেন প্রেসিডেন্ট কিন্তু অ্যাপয়েন্টমেন্ট করবেন। চলে আসো পরের কোশ্চেন, আন্তর্জাতিক চাঁদ দিবস কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল মুন ডে অবজার্ভ এভরি ইয়ার হুইচ ডে? তো আন্তর্জাতিক চাঁদ দিবস পালন করা হয়। আচ্ছা, এখানে কিছু সুপ্রিম কোর্টের প্রসঙ্গ যেহেতু আসলো, এখানে কিছু ফ্যাক্ট তোমাদের ডিসকাস করব। সুপ্রিম কোর্টের বিচারকদের অনুমোদিত ক্ষমতা এক্ষুনি বললাম কতজন? 34 জন। এখান থেকে
চিফ জাস্টিসের প্রসঙ্গ যেহেতু আসলো, ফার্স্ট চিফ জাস্টিস কে ছিল সুপ্রিম কোর্টের? তো সুপ্রিম কোর্টের প্রথম চিফ জাস্টিসের নাম মাথায় রাখবে হীরালাল জে কানাইয়া। হীরালাল জে কানাইয়া। এবং অ্যাট প্রেজেন্ট বর্তমান টাইমে সুপ্রিম কোর্টের জাজের সংখ্যা হলো 50তম জাজ, এবং তার নাম কি? তার নাম হলো DY চন্দ্রচূড়, হলেন সুপ্রিম কোর্টের বর্তমান চিফ জাস্টিস, এবং ইনি হলেন 50তম চিফ জাস্টিস। সুপ্রিম কোর্টের ইস্টাবলিশ কবে হয়েছিল যদি কোশ্চেনটা দেয়? তো সুপ্রিম কোর্টের ইস্টাবলিশ হয়েছিল 1950 সালে। 1950 সালে কত তারিখে? 28 জানুয়ারিতে সুপ্রিম কোর্টের ইস্টাবলিশ হয়েছিল। এবং সুপ্রিম কোর্ট কোথায় অবস্থিত? সুপ্রিম কোর্ট অবস্থিত আমাদের রাজধানী নিউ দিল্লিতে অবস্থিত। এবং এখান থেকে আরেকটা কোশ্চেন দেবে, যেহেতু এখানে চিফ জাস্টিসের প্রসঙ্গ এসছে, এখান থেকে কোশ্চেন দেবে যে সুপ্রিম কোর্টের প্রথম সুপ্রিম কোর্টের ফার্স্ট ফিমেল চিফ জাস্টিসের নাম কি? তো মাথায় রাখবে সুপ্রিম কোর্টের এখনো পর্যন্ত কোনো ফিমেল চিফ জাস্টিস হয়নি। এবং সুপ্রিম কোর্টে এখান থেকে পরবর্তী কোশ্চেন দেবে যে সুপ্রিম কোর্টের ফার্স্ট ফিমেল জাস্টিস কে হয়েছে? তো এনার নামটা হলো ফাতেমা বিবি। ফাতিমা বিবি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা জাজ হয়েছেন। চলে আসো পরের কোশ্চেন, আন্তর্জাতিক চাঁদ দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল মুন ডে কবে পালন করা হয়? তো ইন্টারন্যাশনাল মুন ডে এটা পালিত হয় 20 জুলাই তারিখে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই দিনটা কেন পালন করা হয়? এই দিনটা পালন করা হয় চাঁদে প্রথমবার মানুষ যেদিন অবতরণ করেছিল সেই দিনের কথা মাথায় রেখে এই ইন্টারন্যাশনাল মুন ডেটা পালন করা হয়। তো চাঁদে মানুষ প্রথম পা রেখেছিল কবে? 1969 সালে। যে মিশনের মাধ্যমে করা হয়েছিল সেই মিশনের নাম কি? সেই মিশনের নাম হলো অ্যাপোলো 11 মিশন। এই মিশনের মাধ্যমে দুজন চাঁদে গিয়েছিলেন। কে কে? একজনের নাম ফেমাস, তার নাম আমরা জানি নীল আর্মস্ট্রং। আরেকজন হলেন, তার নাম হলো বুজ অল্ড্রিন। এরা দুজন কিন্তু চাঁদে পা রেখেছিলেন কবে? 1969 সালে 20 জুলাইতে। সেই কারণে এই দিনটা ইন্টারন্যাশনাল মুন ডে হিসাবে পালন করা হয়। তো দেখো এখানে কিছু ফ্যাক্ট এর উপরে লেখা আছে। এই দিনটা কেনেডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপিত হয়েছিল অ্যাপোলো 11, এটা চন্দ্র মিশন, যেখানে চাঁদে প্রথম মানুষের অবতরণের জন্য এই দিনটা উদযাপিত হয়। এই বছর এই মিশনের 54তম বার্ষিকী ছিল। এবং থিমটা কিন্তু মাথায় রাখবে, থিম 2023 ছিল লুনার এক্সপ্লোরেশন অ্যান্ড সাস্টেনেবিলিটি। চলে আসো পরের কোশ্চেনে, কুকি জো উপজাতি যা সাম্প্রতি সংবাদে ছিল কোন রাজ্যের অন্তর্গত? তো নিউজের সাথে যদি তোমরা রিলেট থাকো, এই যে এটা হয়েছিল, ঝামেলাটা হয়েছিল, কিন্তু অনেক বড় একটা ঝামেলা হয়েছিল। তো এই কুকি জাতি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? কোন রাজ্যে আছে? মণিপুর রাজ্যে আছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। মণিপুর রাজ্যে দুটো উপজাতির মধ্যে এই ঝামেলাটা হয়েছিল। একটা হলো কুকি জো উপজাতি, আর একটা হলো মেইতেই ট্রাইব, মেইতেই উপজাতি। তো এই কুকি আর মেইতির মধ্যে কি ঝামেলা হয়েছিল একটু সংক্ষেপে বলে দিচ্ছি। এই মেইতি যে সম্প্রদায়, মেইতি সম্প্রদায়কে সরকার কিন্তু SC STর তকমা দিচ্ছিল। এবং মণিপুরে কুকির থেকে মাইতি সম্প্রদায় কিন্তু লোক সংখ্যা অনেক বেশি, এবং এরা সমতলে থাকে। আর কুকি উপজাতি যারা, তারা কিন্তু হিল রিজিয়ানে থাকে। এবং এই কুকিরা অলরেডি এরা কিন্তু SC STর অন্তর্গত। কিন্তু কুকিরা দেখলো যদি এই মেইতিদের SC STর তকমা দেওয়া হয়, তাহলে এদের যে SC STর যে ফেসিলিটি, সেই ফেসিলিটি কিন্তু কিছুটা হলেও হ্রাস পাবে। সেই কারণে কুকি এবং মেইতি সম্প্রদায়ের মধ্যে বিদ্রোহ বাধে, এবং এই ঝামেলাটা কিন্তু অনেক দিন ধরে চলতে থাকে। পরবর্তীতে সেখানে কিন্তু কোনো নিউজ রিপোর্ট করতে দেওয়া হয়নি, সেই কারণে পরবর্তী রিপোর্ট কি হয়েছে সেটা কিন্তু সঠিকভাবে জানা যায়নি। তো যাই হোক, এখানে এই ঝামেলার সঙ্গে সম্পর্কিত একটা আর্টিকেল
উঠে এসছে আর্টিকেল কি, আর্টিকেল নাম্বার 355। এই 355 আর্টিকেল কিন্তু মণিপুরে লাগু করা হয়েছিল। এর ফলে কি হয়েছিল, এর দ্বারা কোনো রাজ্যের, এই আর্টিকেল 355-এ কি বলা আছে, বলা আছে যে কোনো রাজ্যে যদি আন্তরিক কোনো ঝামেলা হয় তাহলে কেন্দ্র সরকার সেটাকে নিয়ন্ত্রণ করবে। তো কেন্দ্র সরকার কিন্তু এর উপরে আর্টিকেল 355 লাগু করেছিল। মণিপুরের প্রসঙ্গ যেহেতু আসলো, মণিপুরের ক্যাপিটাল কি, মণিপুরের ক্যাপিটাল হলো ইম্ফল। মণিপুরের চিফ মিনিস্টার হলেন এন বীরেন সিং। আর মণিপুরের গভর্নর, বর্তমান গভর্নর হলেন আনুসুইয়া উকেই। চলে আসো পরের কোশ্চেনে। কোন রাজ্যের বিধানসভা মৃতদেহ নিয়ে বিক্ষোভ নিষিদ্ধ করতে এই বিলটা পাশ করেছে? হুইচ স্টেট অ্যাসেম্বলি পাসড এ বিল প্রোহিবিটিং প্রোটেস্ট উইথ কর্পোরেস? তো এই বিলটা, অর্থাৎ মৃতদেহ নিয়ে কোনো বিক্ষোভ করা যাবে না, এই বিলটা পাশ করেছে সম্প্রতি রাজস্থান। অপশান নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এছাড়া রাজস্থান আরও দুটো বিল পাশ করেছে, একটা হলো দেখার জন্য, অর্থাৎ রাইট টু সাইট বিল, আরেকটা পাশ করেছে রাইট টু হেলথ বিল। পাশ করা ভারতের প্রথম রাজ্য হলো কি, ভারতের প্রথম রাজ্য হলো রাজস্থান। এবং সম্প্রতি মৃতদেহ নিয়ে বিক্ষোভ করা যাবে না, এটা নিষিদ্ধ করার জন্য বিল পাশ করেছে কে, বিল পাশ করেছে রাজস্থান গভর্নমেন্ট। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে লেখা আছে। রাজস্থান ডেড বডি রেসপেক্ট বিল 2023 এই বিলটা পাশ করেছে, এবং এর দ্বারা মৃত ব্যক্তির আত্মীয়দের প্রতিবাদ নিষিদ্ধ করা হয়েছে। এবং এই বিল অনুযায়ী কেউ মৃত ব্যক্তিকে নিয়ে প্রতিবাদ করলে তাকে 6 মাস, 1 বছর বা 2 থেকে 5 বছর পর্যন্ত কিন্তু কারাদণ্ডের শাস্তি রয়েছে। এবং রাইট টু লাস্ট রাইট, এটা দ্বারা প্রত্যেক মৃত ব্যক্তির মর্যাদার সাথে শেষকৃত্য যাতে করতে পারে সেই অধিকারও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ রাজস্থান অ্যাসেম্বলি পাসড বিল প্রোহিবিটিং প্রোটেস্ট উইথ দ্য কর্পোরেসেস। তো আজকের ক্লাসে এই 15টা কোশ্চেন ছিল। আশা করি 15টা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো কোশ্চেনে ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এবং আজকের এই সেশনের মাধ্যমে জুলাই মাসটা কিন্তু টোটালি কমপ্লিট হয়ে গেল। জুলাই মাস 4টে পার্টে কমপ্লিট করা হয়েছে। যদি আগের পার্ট না দেখে থাকো অবভিয়াসলি দেখে নেবে। নেক্সট সেশনে তোমাদের শুরু হবে আগস্ট মান্থ দিয়ে, আগস্ট মাসের ফার্স্ট পার্ট দিয়ে কিন্তু নেক্সট ক্লাসটা থাকবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আশা করি ক্লাস ভালো লেগেছে। ক্লাস ভালো লাগলে অবভিয়াসলি ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।